আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য। অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত 2 দিনে কম করে হলে আমি 1,000 ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি, যারা জিজ্ঞেস করছেন যে ভাই 13 তারিখের এটা কি সফল হবে কিনা, বা ভাই এটা কি আসলে ঘটবে কিনা, বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, কোনো উম, দিক নির্দেশনা নাই, কিভাবে কি করব। তো আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে 13 তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে, সেটা সফল করার জন্য বলা হচ্ছে। বিভিন্ন টক শো গুলো, ইউটিউব টক শো যেগুলো, যেহেতু আমাদের কোনো এখন পেপার পত্রিকা বা টিভিতে আমাদের কোনো খবর প্রচার হচ্ছে না বা প্রচার করতে দিচ্ছে না, সেহেতু বিভিন্ন টিভি টক শো তো নাই। সুতরাং ইউটিউব টক শোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং 13 তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা। দেখেন, আমার আপনাদের এই কথা শোনার পরে, মেসেজগুলো পাওয়ার পরে গত 2 দিনে আমি বিভিন্ন জায়গায়, অনেকগুলো ঢাকা শহর, অনেকগুলো ওয়ার্ড কমিশনার, তারপর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর আপনার এদিকে চট্টগ্রাম, এদিকে অনেকের সাথে কথা বলেছি। অনেক জেলা পর্যায়ের নেতা, তারপর ওয়ার্ডের নেতা, এদের সাথে কথা বলেছি, সভাপতি সেক্রেটারি যারে যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি। তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছিলাম যে আসলে আপনাদের কি বলবো, যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো থেকে প্রতিটা কমিটি থেকে যদি 5 জনও যায় তাতেও মনে হয় 2 থেকে 5 লাখ লোক হয়ে যায় ঢাকায়। এটা বিধ্বংসী অবস্থা হইতে পারে। কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন, ঢাকাতে করতে হবে না। এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত, লকডাউন টু ঢাকা। তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কথা হচ্ছে যে লকডাউন, বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ। সেটা হচ্ছে যে আপনার রাজপথ, রেলপথ, নৌপথ, এই তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপসড হয়ে যায়। আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না, এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে? এইদিকে দেখেন, আজকে 3 দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী 50% উঠে যাবে, তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা। এইটার কোনো 100% গ্যারেন্টি বলতে পারছে না, কারণ যেহেতু আইএসপিআর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করেনি, কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে। পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা 50-50 চান্স। পত্রিকাতে এমন আছে ডিজিএফআই, এনএসআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন, মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন, কিছু ধরা যায় কিনা, অথবা আপনার হইতে পারে যে এটা সত্যিই উঠছে। আর কোনটা, এটা 50-50। এই যখন অবস্থা তখন আপনারা কিভাবে কি করবেন? তা আমি বলি সেফটি ফার্স্ট। আপনারা এখনো সময় আছে, 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন। এত বেশি উতলা হয়ে লাভ নেই, কারণ আপনারা লকডাউন দিতে যাইয়া এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে 2-4 দশজন 50 জন যাবেন, যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলুন, এরকম মনে হয় না কিছু হবে। ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন, এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ। যে মিছিল গুলো যে হচ্ছে, মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে, আওয়ামী লীগ যে আছে এটা জানান দিচ্ছে, কিন্তু এই ছোট 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 2-4-5 জন 10 জনের এই মিছিল গুলো, এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে। আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না, ওরা যেরকম বলছে আওয়ামী লীগ হাওয়ায় মিলে গেছে, আওয়ামী লীগ তো হাওয়ায় মিলে নাই বা এটা তো বিশাল জিনিস হয়ে গেছে, ওদের মিছিল প্রতিদিন হয়। কারণ আপনার ইউরোপ, আমেরিকাতে এই 10-15-20 জনের একটা প্রতিবাদও কিন্তু ওরা বিশাল ভাবে দেখে। ওরা মনে করে যে এটা জনগণের ইম্প্যাক্ট করতেছে। সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বীর। আপনারা ভাই, আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় বীর। আপনাদের এই মিছিলটাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন 99% আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে। ওয়ার্ল্ড মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না, আওয়ামী লীগ আছে। তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে পারি, দেখেন বেশ কিছু পন্থা আছে। আমি একটু আপনাকে আগের দিনের কথা যাই, তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন। আগের দিনে যেমন ধরেন
এই 10-12 জন একই রাতের বেলা, ধরেন আপনার এই 13 তারিখ বা 12 তারিখ যে কোনো একটা ডেটে ধরেন এই অবরোধ ডাকছে আওয়ামী লীগ, তখন করতো কি যে রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধরেন মাইল 2 মাইলের ভিতরে কোনো বাসা বাড়ি নেই কিন্তু রেল লাইন আছে, রেল লাইন উপরে ফেলাই দিত 8-10 জনে। 2-3টা শাবল নিয়ে যেত বা খন্তি বা শাবল আপনার যেটা বলেন, ওই যে লম্বা লম্বা মাটি ইয়ে করা যেত, এইটা 2-একটা কোদাল আর 2-একটা রেঞ্চ নিয়ে যাইত। এই দিয়ে ছাটাছাট চতুর্দিক থেকে খুইলা আপনার একটা প্লেট ফালাই দিত, রেল লাইনের যে ইয়ে আছে এটা একটা প্লেট ফালাই দিত, কোনোভাবে আপনার 2-3 হাত দূরে নিয়ে ফালাই দিত। এই ফালাই দিছে, এর পরের দিন তো এই ট্রেন বন্ধ, এইটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসলে অমুক আসো তোমার এগুলা করতে ভাই সারাদিন জায়গা, সুতরাং রেল লাইন বন্ধ। তো এটা খালি এক জায়গায় করতো, বিভিন্ন জায়গায় করতো, 1 মাইল দূরে দূরে করে ফালাই দিত। এবং এটা শুধু যে ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা মুখী সমস্ত কিছু বন্ধ করে দিত। ঢাকা থেকে বাইরে হইতে পারবে না, ঢাকাতে ঢুকতে পারবে না, সব ব্লক। ওকে, রাস্তাঘাট রাজপথে কি করতো, রাজপথে হঠাৎ করে 4-5 জন ঝটিকে মিছিল কইরা ইট পাটকেল মেরে 2-4টা গাড়ির গ্লাস ভেঙে দিছে, সাথে সাথে ফুল রোড ব্লক, 2টা টায়ার জ্বালাই দিছে। টায়ার জ্বালাইতে না পারলে ইট পাটকেল মেরা রাস্তা ভাঙিয়া দিছে। তো এর ভিতরে কি করতাম, ওই যে পলিথিন উপরে কিছু ইট পাটকেল লইয়া যেত, পোলাপাই লইয়া যায়, 1-2 জনে তো আগে সাইকেল দিয়ে একজন হয়তো ইট নিয়ে গেছে, ওই যে কঙ্কর মার্কা ইট, তারে পুলিশে ধরলো, সে কিন্তু আমার বাড়িতে কাম চলতেছে ভাই এই জন্য আমি ইট লইয়া যাইতেছি, ভাঙ্গা ইট 2 কেজি ইট লাগবে কলের গোড়া পাকা করার জন্য। এটা টেকনিক। সে সাইকেল নিয়ে যাইতেছে, কিন্তু কোন জায়গায় যাবে সে জানে, অমুক জায়গায় যায়, তখনই ওই যে পোলাপাইন যখন দেখতো পোলাপাইন এসে মিছিল করতেছে, সে করছে সাইকেলটা থেকে আসতে ইট গুলা ফালাই দিয়ে সাইকেল নিয়ে গেছে। আর এই যে ইট পাইছে এই ইট দিয়ে মেয়েরা ভাঙা চুরে দিছে। নৌপথের সিস্টেমটা একটু জটিল, তবে আরেকটা কাজ করতো সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ, ট্যাক্সি গ্যারেজ, বাসের গ্যারেজ যা আছে আর ডিপো মিপো যা আছে, এদের আগের দিন রাতে যায় বইলে আসা হইতো যে ভাই আল্লাহর হস্তে কালকে আপনারা চালাইয়েন না। যারা না মানতো তাদের একটু হুমকি তুমকি দিত, যেহেতু এখন হুমকি তুমকি দেওয়া একটু সমস্যা, বুঝে আসতে পারেন। আজকে থেকে আপনারা এই মুহূর্তে থেকে আপনারা বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন তাদের সাথে কথা বলেন এমন ভাবে যে মানে আপনি নর্মাল পাবলিক কথা বলছেন। এরপরে যখন বুঝবেন যে না সেও এটার প্রতি ইন্টারেস্ট, তখন তারা বলেন যে ভাই আপনি আপনার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের বুঝার একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন, আপনারা বন্ধ করলে এটা ইম্প্যাক্ট করবে, রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না। এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট, এত ইন্টারনেট ছাড়া চলে না, বিভিন্ন খাম্বায় হাজার হাজার মাইলকে মাইল তার আছে, তারের বোন্দা বাইন্দা রাখছে, যে কোনো 2-4টা জায়গায় যায় পুরো একটা একটা বোন্দা যদি আপনারা 2-3 জনে মিলে কাইটটা নিয়ে আসতেন, হাতের কাছে পারা যায়, এরকম কাইটা নিয়ে আসেন, তার মানে ইন্টারনেট বন্ধ। এটা করতে হয় কিন্তু রাতের বেলা। এই রাতের বেলা যদি এরকম ভাবে যদি ইন্টারনেটের লাইন গুলো কেন, তারপরের দিন একদম ফুল ব্লক, পুরা তার ঠিক করে সেট করে আনতে ওইটা, সুতরাং কার্যক্রম বন্ধ। এগুলো হচ্ছে সিস্টেম, এটা আন্দোলনের সফল করার জন্য এগুলো হচ্ছে নর্মাল সিস্টেম। এখন আর যদি বিধ্বংস হইতে পারেন কেউ, যে না ভাই আমরা মিছিল করে 2-4-10টা ওই গ্রামীণ ব্যাংকের গ্লাস ভাঙিয়ে দেবো, 2-4-10টা মার্কেটের পাত্তর ভাইরা সুন্দর সুন্দর গ্লাস ভেঙে দেবো, এটা হচ্ছে অন্য জিনিস, এটা আগুন জিনিস সেটা। আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না, কি হবে না, যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের, না ভাই ঘটনা হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে। আর এখন যুদ্ধে আর ভালোবাসায়, যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে না। ওই যে ভালোবাসায় যেমন দেখেন না 15 বছরের মাইয়া নিয়ে 13 বছরের পোলা হয়ে যায়, আইন মানে না 18 বছর 21 বছর, তেমন যুদ্ধ কেউ দেখে না যে বোমা কোথায় পড়লো, মাদ্রাসায় পড়লো, মসজিদে পড়লো, না হাসপাতালে পড়লো, না এতিমখানায় পড়লো, এটা কেউ দেয় না, বোমা মাইরা সাফা করে দেয়। সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি, আমাদের জন্য এখন সব জায়েজ। আপনারা ভয় পান কেন? এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি? একটা কথাই আছে গ্রাম্য প্রবাদ, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। 3,500 পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, আজকে 15 মাস ধরে আমরা চিল্লাইতেছি, কিন্তু পুলিশ কিন্তু এই ধরে আমাদেরই, পীড়ায় আমাদেরই। সেই পুলিশের মধ্যেই তাদের ভাই হত্যা, তাদের বোন হত্যা, তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন নেই, তা আমরা এত টেনশন করে লাভ কি? তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে এরকম মাইর খেয়েছে, এখনো আসলে এরা মাইর খাওয়ার যোগ্য, কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য। তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যে একটু ছাড় দিয়া দিই, তারপরে ছাড় যে একদম দিচ্ছে না তা না, কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে। যেমন একটা থানার থেকে আপনার 50টা গাড়ি বাইর হয়, একটা থানায় 50,000 পুলিশ, একটা থানা এরিয়া অনেক বড়,
যদি আপনার 50 জন পুলিশ থাকে, 50 জন পুলিশ আপনাদের 10টা মিছিল, ওই থানার 10টা মিছিল ঠেকাইতে পারবেন। আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া। আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয়, কিন্তু একটু সাবধানে করতে হয়। আপনি একটু খবর নিতে পারেন কোথায় পুলিশের গাড়ি, আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া প্রয়োজনে 2-4-5টা পাথর মেরে পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা করেন। যদি একটা দুইটা গাড়িও যদি গ্লাস ভাঙতারে, এটাও কিন্তু নিউজ হয়ে যাবে। তার মানে আপনারা যাই ভাঙবেন, যাই করবেন, সবই নিউজ হবে, সবই বেনিফিট হবে। যে আওয়ামী লীগ আছে দেখাই দিন। এখন বলতেছে যে না, দেখেন আপনার এই যে রিজভী সাহেব 17 বছর উনি পুলিশ ধরবে, এই জন্য আওয়ামী লীগ বলতেছে ওই যে বিএনপির অফিসের ভিতরে বসে ছিলেন না, একা একা হরতাল করছেন না, রাস্তার উপর থেকে তুলে এইসব ভিডিও আপনারা এখনো ছাড়েন না। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে, দৌড় দিছিল যে, এগুলো মনে নেই? তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার, এখন আমরা কি করতে হবে। অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নেওয়া যাইতো না, ক্লিন মোবাইল নেওয়া যাইতো, বা কোনো মোবাইলই থাকতো না, বাটন ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না ওদের কাছে। ওই ভিডিও করার জন্য সিমলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরে এসা ছাড়তো। এটা কিন্তু টেকনিক তাদের। তাদের এইসব ভিডিওগুলো অনেক ঘুরতেছে, আপনি দেখতে পারবেন। এগুলো দেখলেও বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায়, একটা লকডাউন ডাকলে কিভাবে করা যায়। তারা লকডাউন যেহেতু আওয়ামী লীগ ডেকে বসছে এবং ডেকে ফেলছে, এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই, সেটা হয়তো আগামী 10-11 তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ঢুকবে, নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে, যে ঢাকাকে চতুর্দিক থেকে ঘেরাও করে লক করে দিবে, যে ঢুকবেও না, কিছু বাইর হবে না। তাহলে ওই যে বললাম আপনাদের, রেলপথ, নৌপথ, রাজপথ, মানে যোগাযোগ ব্যবস্থা, টোটাল যোগাযোগ ব্যবস্থা, ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা, এগুলো যদি করা যায় লকডাউন সফল। আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে বা ইয়ে করার চেয়ে এইটা করে দিলে হয়ে যায়। আর মিছিল তো করবেন, যার যেখানে সামর্থ্য আছে, 10 জন আছে, 5 জন আছে, একজন হলে একজনই মিছিল করেন, নো টেনশন। একজন হলে একজন, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। সুতরাং এগুলা হইতে হবে। তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে, আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না, বা হয়তো এখনো জানানো হয়নি, এটা সেন্ট্রাল লিডারদের বিষয়, যে যেহেতু বায়াসড হয়ে যায় এই জন্য। আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন না কেন, দেশে আসেন কথা বলেন। বাইরে আমাদের তো বয়স হয়ে গেছে, আপনাদের বয়সে আমরাও করছিলাম, এখন বয়স হয়েছে হয়তো বাইরে আছি, কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর, আমরা না। আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি, যাতে যেহেতু রেডিও, পেপার, পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না, তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো 20টা লোক শুনে, আর এই 20টা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে, সে যে আরো 20 জনের সাথে আলোচনা করে। আমরা সহযোগিতা করছি আপনাদেরকে, বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি। আমরা আপনাদের সহযোগী শক্তি। আপনার গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইরে থেকে বলছি বা ইয়ে করছি, তারা কিন্তু আপনাদেরকেই বলছি। হয়তো অনেক সময় দু একটা কথা রাগে খুব বশত বলি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু যদি মনে করেন যে না, এই ভাইয়েরা জাস্ট প্রচার করছে। এক যমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই দিতারে, তাহলে এখন আমরা কি 50টা ইউটিউব চ্যানেল যারা আছি, তারা কি আমাদের এই ভয়েস বা আপনাদের এই ইয়েগুলো, এগুলো কি সারা বাংলাদেশে দিতে পারতেছে না? দিতে পারি। আমাদের ভয়েস গুলো কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, হোক, অসুবিধা কি? এটা ভালো কাজ। সুতরাং লকডাউনটা ওই যে বললাম, লকডাউন এভাবেই লকডাউন হয়তো সফল হইতে পারে, যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি। আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না, সবাই ঢাকা শহরে ঢুকেন, ঢাকার শহরে আসেন, তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয়। সেটা নিয়ে হয়তো আপনার 10-11 তারিখে বলা যাবে যে কিভাবে কি করতে চাচ্ছে। তো আপাতত এতটুকুই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। দর্শক, আমি একটু পরে আপনাদেরকে গত 24 ঘন্টায় দেশের কিছু আলামত দেখাবো আপনাদেরকে। সেই আলামত গুলো দেখতে গেলে এবং আমারই আলামত দেখলে পরে আমার মনে হয় যে একটু যারা দুর্বল হৃৎপিণ্ডের মানুষরা, তাদেরকেও একটু নড়ে চড়ে থাকতে হবে। আর এখন যারা টেলিভিশন দেখেন, পত্রপত্রিকা এখানে একসাথে 10টা পত্রিকার সামনে রাখেন, আপনার শরীর এমনি অস্বস্তি বোধ করবে। আপনার মন মানসিকতা ফুরফুরে থাকলে সেটা ঝিমায় যাবে। সেই জায়গায় যাওয়ার আগে একটু বলি, এই যে আমাদের সেনাবাহিনী, আমি তো সবসময় বলেছি যে অসংখ্যবার আমাদের জীবনে অন্তত আমরা যা দেখেছি,
সেনাবাহিনী একটা এলাকায় রাস্তা দিয়ে যদি একটা টিম, ছোট টিমও হেঁটে যায়, ওই এলাকার একেবারে পাতি মাস্তান থেকে হাতি নাস্তান পর্যন্ত প্যান্ট নষ্ট করে। এটা আমাদের দেখারে ভাই। এবং আওয়ামী লীগ আর বিএনপি, গডফাদার আর গডমাদার বলেন, এদের নির্বিশেষে সেনাবাহিনী এদের সামনে দাঁড়াতো, অন্যায় করলে অন্যায় দেখতো এবং তারাও সেই জায়গায় দেখতো। এখন এই সরকারের সময় এসে মানে সিচুয়েশনটা কোত্থেকে তৈরি হয়েছে আপনারা দেখেন। একদিকে কিছু লেলায় দিচ্ছে যেগুলো হচ্ছে এই 5 আগস্ট পরবর্তী আটকা নেতা হঠাৎ, এবং তারাও এক একজন বিশাল বিশাল গডফাদার হয়ে গেছে। এদেরকে লেলায় দিচ্ছে দাও বক্তৃতা, একের পর এক একটা মানে নির্দিষ্ট সময় পর পর নানান রকম বক্তৃতা দেয়। আজকে সেনাবাহিনী এই করছে, সেনাবাহিনীকে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই বিল্ডিং ভেঙে ফেলবো, সেই বিল্ডিং ভেঙে ফেলবো। এরপরে আপনার সবশেষ নিয়ে গিয়ে তো এই যে 25 সেনা কর্মকর্তাকে নিয়ে মান ডুবানো, সারা বিশ্বে মান ডুবানো একটা কাণ্ড কারখানা তারা করলো। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা ঘটনা ধরাই। আপনারা বলবেন যে আরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক একটা কথা বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক একটা কথা বলছে। প্রশাসক কারা? প্রশাসক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চয়েসের। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূসের চয়েসের, ডক্টর ইউনূসের নিয়োগদাতা বলেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 1 বছরে যা করেছে এই বছরে এই দেশে, ডক্টর ইউনূসের ব্লেসিং না থাকলে সে এসব করতে পারতো। এখনো যা করছে, 8,500 ছেলে পেলেকে সে ট্রেনিং দিচ্ছে। কিসের বেসিসে, কেন এই ট্রেনিং? কোনো সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করবে যে তোমরা যে এগুলো করছিলা তখন তোমাদের মনে পড়ে নাই? আচ্ছা, তার নিয়োগকৃত প্রশাসকরা তারা একবার খায়েশ দেখাইছে আমাদের সেনাবাহিনী দিয়া কোরবানির বর্জ্য পরিষ্কার করার খায়েশ, তারপরে দেখাইছে মশা মারার খায়েশ, তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ। দেখেন আমার কলিজায় লাগে মাঝে মধ্যে, আমি যখন দেখেছি যে এই সরকারের সময় এসে ট্রাফিক ব্যবস্থার 5 আগস্টের পরে যা হয়েছিল এটা ঠিক করতে পারেনি, কোনোভাবেই এটা ঠিক করার সদিচ্ছা ছিল বলেই মনে হয় নাই। এবং যেখানে যেখানে বড় গোলযোগ লাগে সেনা সদস্য যাওয়া আসা করে। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার বাসা থেকে অনেক দূরে মোহাম্মদপুরে, মোহাম্মদী হাউজিং সোসাইটির ভেতরে, সোসাইটির ভেতরের যে রাস্তা, সেই রাস্তার জ্যাম নিয়ন্ত্রণ করতে হচ্ছে সেদিক দিয়ে চলতি পথের সেনা সদস্যদেরকে। বা আপনি প্রায়ই দেখবেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাবেন, সেইখানে সেনা সদস্যের দায়িত্ব পালন করতে হবে। কেন রে বাবা? ট্রাফিক পুলিশ তো কম পড়ে নাই। এই পুলিশ দিয়েই তো শেখ হাসিনার সরকার, খালেদা জিয়ার সরকার ট্রাফিক পুলিশ দিয়ে পুলিশ নিয়ন্ত্রণ করেছে। এই পুলিশের সময়ে 18 কোটা বিরোধী আন্দোলনের সময় বা এর আগে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের ছেলেপেলেরা তাদের সাথে মিলেমিশে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এই ব্যবস্থার মধ্যেই আমাদের পাড়ায় পাড়ায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে না? যে পাড়ায় পাড়ায় যে সমিতি থাকে, সোসাইটি হয়, এক এক এলাকায় এক একটা গুলশান সমিতি, বাড়িধারা সোসাইটি আছে, তারা নিয়ন্ত্রণ করেছে না? তো এখন পারে না কেন? এখন পারে না হচ্ছে কারণ তাদের যারা তরুণ, তাদের যারা জুলাই যোদ্ধা না জুলাই যোদ্ধা, এরা তো এলিট, এরাই জনসেবামূলক কাজে রাস্তায় দাঁড়ালে এদের মান যায় না। এরা যাবে সচিবালয়ে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে, এরা ডিসি সাহেব কোথায় বদলি হবে না হবে এগুলো দৌড়াদৌড়ি করবে। ফলে না চাইলেও বা দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে আমরা মাঝে মধ্যে এসব কাজ করি, কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না। গ্রামগঞ্জের সেনাবাহিনীকে চৌকিদারের কাতারে দাঁড় করানো তো এই গভর্নমেন্টের ইচ্ছা। এখন এই সেনাবাহিনীকে মাঠ থেকে অর্ধেক সরিয়ে নেওয়ার কাজটা তারা কি জন্য করেছে? নির্বাচন সামনে রেখে বলা হচ্ছে, হ্যাঁ আমরাও বলছি, আমরা বলবো যে হ্যাঁ সেনা সদরের চিঠি দিয়েছিল, কিন্তু দেশের সিচুয়েশন ইন্টারনাল কিছু তো ঘটনা ঘটেছে। এবার সেনাবাহিনীকে মানে সবসময় একটা আলোচিত জায়গায় রাখতে হবে, যে আলোচিত জায়গায় কি তারা নেগেটিভ অ্যাপ্রোচের জায়গায়। আমরা সবসময় পজিটিভ দেখেছি। আমি আমার সাংবাদিকতার জীবনে আমি চোখ বন্ধ করে যদি বলি, আমি কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামের পাহাড় ধসে সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছি। আমি সিডরে কাঁধে কাঁধ মিলিয়ে একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে সুযোগ পেয়েছি সেনাবাহিনীর সঙ্গে কাজ করে, এবং দেখেছি তারা ওইগুলা অপারেট করলে সিচুয়েশন কি হয়, কিভাবে কি নিয়ন্ত্রণ হয়। এই বাংলাদেশে চট্টগ্রামে এই ঠুসঠাস করে নির্বাচনী প্রচারে এগুলো হবে, এটা তো এই সরকার তুলা সিচুয়েশন তৈরি করার সিচুয়েশন। কারণ তারা অস্ত্র ছেড়ে দেয় মার্কেটে, অস্ত্র ওই 5 আগস্টের অস্ত্র ছেড়ে দেয়। 5 আগস্টের পরে যত পুলিশ মারা গেছে সেগুলোকে ইন্ডেমনিটি দেয়, সেগুলোকে দায় মুক্তি দেয়। ফলে এখন সেনাবাহিনী একটা সুশৃঙ্খল জায়গার একটা টিম, সেই জায়গার মানুষজন আলটিমেটলি তাদের মতো করে তারা গোছানোর চেষ্টা করে। যদি আর ওই যে বলে যে কি সেনাবাহিনী টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ
আমার কাছে এই ব্যাখ্যাটা একটু একটু কেমন কেমন যেন লাগলো। আমি জানি না, আমি আইএসপিআর এর সঙ্গে তার এই বিষয়ে আইএসপিআর কে আমি একজন ব্যক্তি হিসাবে, আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি ব্লগিং করি, আমি তো লিখতে পারি না বা লিখার এটা বিষয় না যে আমি জিজ্ঞেস করবো যে বাংলাদেশ সেনাবাহিনীর টায়ার। আচ্ছা, সেনাবাহিনীর বিষয়টা কি? একজন সেনা অফিসার এই যে একখানা রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, রাইফেলটার ওয়েট গিয়ে দেখেন তো কত। আমরা পরিবারে তো দেখেছি ছোটখাটো ওই যেগুলো আমাদের গৃহস্থ পরিবারে, পুরনো পরিবারগুলোতে ছোটখাটো যে ইয়েগুলো থাকে আত্মরক্ষার লাইসেন্সকৃত যেই বন্দুক পিস্তল গুলো থাকে, এইগুলোও তো দেখতাম যে বাপদাদারা একটা লোক দিয়ে বহন করতে হতো। নিজেদের বহন করতে গিয়ে একটা সময় টায়ার্ডনেস ফিল হয়। তো ওই জিনিসটা 24টা ঘন্টা তার দায়িত্বে রাখতে হয় এবং টানা 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা ওইটা বহন করে দেয় একটা তাঁবুতে থাইকা, এবং এই যে সারা দেশে আছে আনকমফোর্টেবল জায়গায় থাকতে, এটাই কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ইউক্রেনে 3 দিনের মধ্যে ইউক্রেন দখল করার কথা ছিল রাশিয়ার, এই জন্য কি রাশিয়ার সেনাবাহিনী উইথড্র করে 3 বছর পরে নিয়ে আসছে। সেনাবাহিনী তো ওই স্টাইলে তৈরি না। কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীকে টায়ার্ড, ক্লান্ত। বোগাস, সেনাবাহিনী টায়ার্ড হওয়ার জিনিস না। তারা সবসময় ট্রেনিংটাই দেওয়া হয় টায়ার্ডনেসে গিয়ে, টায়ার্ডনেস যেন না আসে এবং সেটার জন্য আরো বেশি রকম স্পিড তৈরি হয়। যাক, বাংলাদেশে এই গভর্নমেন্ট এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, তারা সেনাবাহিনীকে পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল তাও প্রপার গভর্নমেন্ট না, মানে পলিটিক্যাল একটা বাজে গভর্নমেন্টের মতন থাকতে চায় কিনা সেই সিচুয়েশন। আবার মানে কোথায় যেন মনে হয় যে একটু একটু মানে সব আমরা, তারা নিজেরা এলিট শ্রেণী, তারা একেবারে ব্রাহ্মণ গোত্রীয় হয়ে গেছে, তারাই সব বুঝে। এই সরকারের যারা যে আমেরিকা থেকে এসেছে তারাই সব বুঝে, তারাই পশ। আমাদের যে সুশৃঙ্খল পশ একটা বাহিনী আছে, এই বাহিনীটা অর্ধেক তুলে নেওয়ার জিনিসটাকে বাংলাদেশের মানুষকে যে কি দিয়ে বুঝ দিতে চেয়েলো, বুঝ দিতে চাইলো, হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, এটা সর্বত্র আলোচনা হচ্ছে। এবার চলেন নজর দেই আমার সামনে পত্রপত্রিকার যে খবরগুলো আছে সেগুলোর দিকে। বাংলাদেশে মাঠে যে সেনা মোতায়েন করা হয়েছিল তার অর্ধেক সংখ্যক সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে এবং এটার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে, আমি সেসবে যেতে চাই না। কিন্তু মানুষের কাছে প্রশ্ন হলো, মানে মানুষ সেনাবাহিনী থাকার পরেও দেশের সিচুয়েশন খুব ভালো গেছে এটা বলার তো কোনো সুযোগ নেই, বা সেনাবাহিনী থাকার পরেও দেশে একেবারে সবসময় অতীতে আমরা যা দেখেছি অতীতের সাথে তুলনা করলে যে সেনাবাহিনী ফিল্ডে থাকার অবস্থায় মানুষ যে নিশ্চিন্তে নির্ভাবনায় বিশৃঙ্খলা মুক্ত থাকে, সেটা এই 15 মাসে হয়নি। এটা যতটা না সেনাবাহিনীর উপরে মানুষ দোষ দেয়, তার চেয়ে দোষ দেয় সেনাবাহিনী তো সরকারের ইচ্ছায় চলে, সরকারের কারণেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল, যে সরকার আসলে এরকম চেয়েছে কিনা। কিন্তু সেনাবাহিনী যখন উঠে যাওয়ার পরে মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘটনা কি, হঠাৎ করে সেনাবাহিনী তুলে নেওয়া হচ্ছে অর্ধেক, বিষয়টা কি, তারা আবার ফিরে আসবেন কিনা, আসলে কিভাবে ফিরে আসবেন। সেই সময় আমি গত রাত থেকে, আমি 6 নভেম্বর 2025 কথা বলছি দুপুর নাগাদ, তার আগের রাত থেকে আমি আংশিক পত্রপত্রিকার কিছু হেডলাইন আমি সংগ্রহ করে রেখেছি, যে শুধু এই হেডলাইনগুলো একটু চোখ বুলাই, 1 মিনিট সময় লাগবে আপনাদেরকে। প্রথমে আমার সামনে সমকালে আছে যে না, সমকাল না, সরি, প্রথমেই আছে বিডি নিউজে বলছে সরোয়ারকে, মানে চট্টগ্রামে যে মারা গেলেন বিএনপি নির্বাচনী প্রচারণায়, সরোয়ারকে টার্গেট করে হামলা করেছে বলছেন সিএমপি কমিশনার। আচ্ছা, তারপরে বলছে যে একই পত্রিকা তাদের আরেকটা হেডলাইন আছে, সেখানে তারা বলছে কতটা আফসোসের কথা, শহরটা নিরাপদ ছিল, নির্বাচন আসছে আর অনিরাপদ হচ্ছে। সাদাত সাহেব হচ্ছেন চট্টগ্রামের এখন যিনি মেয়র, তিনি আফসোস করছেন। আচ্ছা, তারপরে আমার সামনে আজকের পত্রিকার হেডলাইন হচ্ছে গত সেপ্টেম্বরে বিয়ে করেন বিএনপি নেতার পাশে গুলিতে নিহত কে এই বাবলা, যাকে টার্গেট করে একদম ঘাড়ে পিস্তল থেকে যাকে গুলি করা হয়েছে তার কথা বলা হচ্ছে। তারপরে হেডলাইন আজকের পত্রিকাতেই আছে, সেখানে বলছে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ হামলার টার্গেট ছিলেন না, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। সরকার বিবৃতি দিয়ে বলছে যে না, এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না। এরপরে আজকের পত্রিকাতে আছে পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাথারি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা। সে ভিডিও অলরেডি ছড়িয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন। আমার দেশের হেডলাইন আছে গুলির সময় পালায় পুলিশ, লাশ তুলতে আসে পরে। চট্টগ্রামে 1 বছরের গুলিতে 7 খুন, শহর জুড়ে আতঙ্ক।
আমরা এই নিউজটা পুরোটা পড়েছি, একটার পর একটা খুনের ঘটনা এবং আন্ডারগ্রাউন্ড, ওই যে আপনারা মুম্বাইয়ের মাফিয়া ফিল্মগুলো দেখেন না, ইমরান হাশমির একটা মনে আছে না, মার্ডার বা এই টাইপের যে ফিল্মগুলো, পুরো সেই স্টাইলে চলছে চট্টগ্রাম। এখানে যেন কারো কিছু বলার নেই। আমার দেশ পরে আবার একটি হেডলাইন করেছে, চট্টগ্রামে আবারও গোলাগুলি, বিএনপির 5 কর্মী গুলিবিদ্ধ। এটা আরেকটা ডিফারেন্ট জায়গায়, এটা রাউজানের ওই ঘটনাতেই বলা হচ্ছে। এরপরে হেডলাইন আছে, দলীয় কোন্দলে গুলি খেয়ে মরতে না চাইলে এনসিপিতে যোগ দেন চট্টগ্রামের সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ। সুযোগের সদ্ব্যবহার, মানে চূড়ান্ত সুযোগের সদ্ব্যবহার। তারা তো এটা আবার খুব পারে আর কি, সুযোগের সদ্ব্যবহার করে সমন্বয়ক হয়ে যাওয়া, উপদেষ্টা হয়ে যাওয়া। বিএনপি নেতা এরশাদুল্লাহ না, টার্গেট ছিল বাবলা, সিএমপি কমিশনার। এই যে হেডলাইনগুলা, এই হেডলাইনগুলা কি ইঙ্গিত করে আমাকে একটু বলেন তো দেখি। যে সরকার যে বলবে যে না আইন শৃঙ্খলা আছে মোটামুটি, বা আছে, অতটা খারাপ না, মানে আর কতটা খারাপ হলে বলবে যে আইন শৃঙ্খলা অতটা খারাপ। এখন কি হবে, মানে সারা দেশে আপনি সারা বছর জুড়ে অনন্তকাল সেনাবাহিনী মোতায়েন রেখে দিবেন? মানে বাংলাদেশে এমন সরকার এর আগে দেখেছেন যে 15 মাস সময় পাওয়ার পরেও সেনাবাহিনী দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়? তারা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না, পুলিশকে লাইনে আনতে পারে না, পুলিশকে কন্ট্রোলে আনতে পারে না, পুলিশ যদি বেয়াদব হয়ে থাকে তাকে তারা বসে আনতে পারে না। এরকম সরকার এর আগে আপনারা পেয়েছেন কখনো? আপনি যা দেখেন আমি তা দেখি না, আমি যা দেখি আপনি তা দেখেন না। আমি ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কটা নিয়ে বেশ শঙ্কিত। গত 1 বছর ধরেই শঙ্কিত, শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছি। এই বুঝি একটা অঘটন ঘটে যাচ্ছে, ঘটেও ঘটছে না এমন একটা অবস্থায় আছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিদ্যুৎ নিয়ে বেশ শঙ্কা হচ্ছে, বড্ড শঙ্কা হচ্ছে। অনেক কিছু নিয়েই শঙ্কা হচ্ছে, নিরাপত্তা, ভারতের নিরাপত্তা, অনেক কিছু নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে আদানি পাওয়ার বাংলাদেশের টোটাল যে বিদ্যুতের চাহিদা তার 10% বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়া ভারতের সরকারি বিদ্যুৎ, ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসে, নেপাল থেকে ভারতীয় গ্রিড হয়ে আসে। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জটিলতা পাকিয়েছে সেটি হচ্ছে আদানির বিদ্যুৎ। বাংলাদেশকে দেওয়া বিদ্যুতের জন্য বকেয়া পাওনা নিষ্পত্তি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই আদানি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, চলতি মাসের 10 তারিখের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বকেয়া না মেটালে 11 নভেম্বর এই যে আসছে থেকেই বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ভারতের আদানি পাওয়ার। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের আবার দাবি যে আলোচনা প্রক্রিয়া এখনো চলছে, আলোচনা শেষ হলে প্রয়োজনীয় আন্তর্জাতিক সালিসিতে যাওয়া হবে। 2017 বাংলাদেশের সাথে বিদ্যুৎ সরবরাহের একটা চুক্তি হয় এবং আদানি পাওয়ার ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় শুধুমাত্র বাংলাদেশকে সরবরাহ করার জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে এবং এটি 2023 সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। এবং এর 1 বছরের কিছু সময়ের মধ্যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়। চুক্তিটা ছিল আওয়ামী লীগ সরকারের সাথে এবং পতন হয়েই এই যে জ্বালানি উপদেষ্টার কথা বললেন, এই ফজলুল কবির খানরা এসেই ক্ষমতায় বসবার আগেই পারলে বা বসবার পরেই নানা রকম আলাপ শুরু করে দিয়েছে যে আদানির সঙ্গে বিদ্যুতের দুর্নীতি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আদানির সাথে বিদ্যুৎ হবে আমদানি বন্ধ করে দেওয়া। কিন্তু আমরা দেখলাম যে গত 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আদানির সাথে বিদ্যুৎ আমদানি বাতিল হয়নি বা বাতিল করবার ক্ষমতাও নেই। এভাবে একপাক্ষিকভাবে চুক্তি বাতিল করা যায় না। বর্তমানে জটিলতাটা তুঙ্গে। ভারতের আদানি গোষ্ঠী দাবি করছে যে বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে দুই পক্ষই সালিসি প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের সরকার জানিয়েছে আলোচনা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠী বলছে যে চুক্তি অনুযায়ী যে কোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় একমাত্র পথ।
তারা এও জানিয়েছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দাম দিতে রাজি হয়েছে সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তারা বিদ্যুৎ দিয়েও যাবে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছেন বিষয়টি তারা আলোচনা করছেন, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সালিসি প্রক্রিয়ায় যাওয়ার কথা আদানি গোষ্ঠী ঘোষণা করা ঠিক আগেই বাংলাদেশ সরকার ইঙ্গিত দিয়েছিল যে দেশটির বিদ্যুৎ খাতে আগের সরকারের আমলে যেসব চুক্তি হয়েছিল তাতে অনেক দুর্নীতির তথ্য পাওয়া গেছে। আমি খানিক আগে যেগুলো বললাম, উপদেষ্টা ফজলুল কবির খান ঘোষণা করেছিলেন যে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা চুক্তি বাতিলের পথেও হাঁটতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিক কোনো চুক্তি সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া অনিয়ম, দুর্নীতি বা অন্য কিছু বাতিল করা কিন্তু কঠিন। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আদানির সাথে বিদ্যুতের দাম নিয়ে একটা মতানৈক্য চলছে। চলতি বছরের গোড়ায় বিদ্যুতের দাম হিসেবে বাংলাদেশের কাছে আদানির প্রায় $200 কোটি বকেয়া ছিল বলে আদানি গোষ্ঠী গত সপ্তাহে জানিয়েছিল। কিন্তু এখন বকেয়ার পরিমাণ কমে এসে মাত্র 15 দিনের বাকি আছে বলে আদানি গোষ্ঠী জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরেও সালিসি আদালতে যাবার প্রশ্ন আসছে কেন? আদানি গোষ্ঠীর এক মুখপাত্র লিখিত বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যেহেতু এটা একটা আন্তর্জাতিক চুক্তি, তাই চুক্তির কোনো বিষয় নিয়ে মতানৈক্য হলে একমাত্র আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান করার কথা রয়েছে এই চুক্তিতে। বর্তমানে কিছু খরচ যেভাবে হিসাব করা এবং বিলিং করা হচ্ছে তা নিয়ে মতানৈক্য আছে, তাই দুই পক্ষই বিতর্ক সমাধানের পদ্ধতি ব্যবহার করতে রাজি হয়েছে। নিশ্চিতভাবে দ্রুত মসৃণভাবে এমন একটা সমাধান বেরোবে যাতে দুই পক্ষই লাভবান হয়। আদানি বলছে যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটিকে তারা মর্যাদা দেবে এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাবে। আদানি গোষ্ঠী আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন যে এখনো আলোচনা চলছে। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি এর আগে বলেছিলেন যে সেই পর্বটা মিটে গেলে আন্তর্জাতিক সালিসিতে যদি যেতে হয় তাহলে সেই দিকেই এগোবো আমরা। ফজলুল কবির খানরা নানা রকম অভিযোগ করে থাকেন, যেমন গত ডিসেম্বরের মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে কর ছাড় পায় আদানি গোষ্ঠী তার সুবিধা বাংলাদেশকে দেওয়া হয়নি। অন্যদিকে আদানি বলছে যে তারা কর ছাড় পায় না। বিদ্যুৎ রপ্তানি চুক্তিতে উল্লেখ করা ছিল যে দুপক্ষের মধ্যে যদি কোনো মতানৈক্য হয় তাহলে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে দুই পক্ষের মধ্যে সালিসি হবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিতর্ক দেখা দিলে এই ব্যবস্থাপনার মাধ্যমেই তা মেটানো হয়ে থাকে। আদানি বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের 10% বিদ্যুৎ সরবরাহকে নিয়ে সালিসি পর্যায় পর্যন্ত যাওয়ার একটা প্রক্রিয়া চলছে। আবার কোনো কোনো সূত্র বলছে যে 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, বকেয়া কিছু পরিশোধ হয়েছে, সামান্য কিছু বাকি আছে, কিন্তু দাম নিয়ে মতানৈক্য থামছে না। এই দাম নিয়ে মতানৈক্যের জন্যই সালিসিতে যাওয়া, এবং সালিসিতে যাওয়া কিংবা না যাওয়া কিংবা গিয়ে যদি সমাধান না হয় বা ভারতের এই আদানি পাওয়ার যদি একতরফা ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেয় যদি, তাহলে কি করবেন? তাহলে অন্ধকারে ডুববেন। আমার শঙ্কা হয় এই জন্য যে ভারত কর্তৃক আমরা অনেক কিছু নির্ভরশীল। হঠাৎ করে বাংলাদেশের অতি বাড়াবাড়ির কারণে ভারত যদি এরকম এক একটি জিনিস বন্ধ করে দেয়, বাংলাদেশ কিন্তু মহা বিপদে। আমরা বিপদ থেকে উদ্ধার হব, এই বাড়াবাড়িপূর্ণ সরকার থেকে মুক্ত পাব। আমরা সেটি প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে আসলে কোনো উপায় নেই। আমরা প্রত্যাশা করি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে, বাংলাদেশে একটা স্বাভাবিক সরকার আসবে। এই রকম অস্বাভাবিক অক্সিজেন মাস্ক লাগানো এই সরকার থেকে আমরা মুক্তি চাই। সোজা কথা, যৌক্তিক সম্পর্কের মধ্যে থাকতে চাই। আমরা অন্ধকারে ডুবতে চাই না, আমরা সেরকম পরিস্থিতিতে পড়তে চাই না। এই মুহূর্তে এ পর্যন্তই।